পূর্বাঞ্চলে এক দেশে ছিলেন এক সম্রাট। খুব সৎ সেই সম্রাট ছিলেন, খুবই প্রজাবৎসল। তাদেরকে তিনি খুব ভালোবাসতেন। কেমন করে প্রজারা শান্তিতে থাকতে পারে, কিসে তাদের মঙ্গল হয়, এই নিয়েই তিনি সারাদিন ব্যস্ত থাকতেন। সম্রাটের অনেক ব্যবসা ছিল এবং এর সাহায্যে অনেক টাকা পয়সা, ধন দৌলতেরও তিনি মালিক ছিলেন। সম্রাটের 4টি ছেলে ছিল খুব বুদ্ধিমান ও হিসেবে নানা গুণে গুণান্বিত। সম্রাটের ছেলেরা ছিল ভালো যোদ্ধা, ভালো তীরন্দাজ। তারা শিকারে গেলে অনেক পশু পাখি শিকার করে গরিব মানুষের মাঝে বিলিয়ে দিত। এই রাজপুত্ররা ছিল বেশ মিশুক ও প্রজা হিতৈষী। পাশাপাশি তারা বিত্ত বৈভবের স্রোতে অনেক আয়েসে জীবনযাপনও করত, কারণ রাজপুত্র বলে কথা। তারপরও প্রজারা সম্রাট ও রাজপুত্রদেরকে খুব ভালোবাসত। রাজ্যে ছিল সুখ আর সুখ, কিন্তু এমন সুখের দিন ক্রমেই শেষ হয়ে এলো। সম্রাট প্রৌঢ় থেকে বৃদ্ধ হয়ে গেলেন। এখন স্বাভাবিকভাবেই সবাই মনে মনে ভাবলো যে সম্রাট নিশ্চয়ই কোনো একজন যুবরাজকে এখন রাজ্য পরিচালনার দায়িত্ব দিয়ে নিজে অবসরে যাবে। কিন্তু কাকে এই দায়িত্ব দেবেন? রাজপুত্রদের মধ্যে কে বেশি যোগ্য? সম্রাট কাকে মনোনীত করবেন তাদের ভাবি সম্রাট হিসেবে? বর্তমান সম্রাট নিজেও এ বিষয়ে ভাবছিলেন। অনেক ভাবনা চিন্তার পর অবশেষে তিনি একটি সিদ্ধান্তে উপনীত হলেন। রাজ্যের সব জায়গায় ডেরা পিটিয়ে প্রজাদের জানিয়ে দেওয়া হলো যে বিশেষ পরীক্ষার মাধ্যমে এই রাজ্যের যুবকদের মধ্য থেকেই পরবর্তী সম্রাট বেছে নেওয়া হবে। এমনকি রাজপুত্ররাও এতে সামিল হতে পারবে। রাজ্যের সব জায়গায় বিপুল সাড়া পড়ে গেল। অসংখ্য যুবক ভাবি সম্রাট হওয়ার জন্য লালায়িত হলো। অনেকে মনে মনে নিজেকে ভবিষ্যৎ সম্রাট হিসেবে কল্পনা করতে লাগলো। সম্রাট এই সকল যুবকের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার ব্যবস্থা করলেন। তীরন্দাজি, ঘোড়সওয়ারি, তরবারি চালনায় দক্ষতা, শারীরিক বল প্রয়োগের পরীক্ষা সহ বেশ কিছু বুদ্ধিমত্তার পরীক্ষাও নিলেন। শত্রুদের থেকে রাজ্য নিরাপদ রাখার কর্মকৌশল সম্পর্কে, যুদ্ধ পরিচালনা সম্পর্কেও। সকল পরীক্ষা শেষে তিনি হাজারো যুবকের ভিড় থেকে বেছে নিলেন অত্যন্ত যোগ্য 100 জন প্রার্থীকে। এরা যেমন দর্শনধারী, তেমনি বিভিন্ন গুণে গুণান্বিত এবং কেউই কারো চেয়ে কম যায় না। মোটামুটি রাজ্যের সবাই বুঝে গেল যে এই 100 জন প্রার্থী থেকেই কেউ ভাবি সম্রাট হতে যাচ্ছে। সম্পূর্ণ বিষয়টি রাজ্যের প্রায় সকল প্রজা উপভোগ করতে লাগলো। তাদের ভবিষ্যৎ সম্রাট যে অত্যন্ত যোগ্য একজন ব্যক্তি নির্বাচিত হবে, এটা ভেবে তারাও স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু 100 যোগ্য যুবকের মধ্য থেকে কিসের মাধ্যমে একজন সম্রাট নির্বাচন করা হবে তা কেউ ভেবে কুল কিনারা করতে পারল না। তারপর একদিন সম্রাট সব প্রতিযোগীকে ডাকলেন শেষ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য। 4 রাজপুত্রও সে দলে আছেন। যথাসময়ে সবার উপস্থিতিতে সম্রাট আশ্চর্য এক কাজ করলেন। তিনি বিভিন্ন ধরনের 100টি বীজ ও টব নিয়ে এলেন এবং প্রত্যেককে একটি করে বীজ ও একটি করে মাটির টব দিয়ে বললেন, প্রত্যেককে একটা করে বীজ ও একটা করে টব দেওয়া হলো। ঠিক 1 বছর পরে তোমরা এই মাসেই, এ তারিখেই নিজ নিজ গাছ নিয়ে এখানে সমবেত হবে। এই গাছ হলো তোমাদের রাজ্যের অনুরূপ। তোমরা প্রত্যেকে কে কেমন রাজ্যের যত্ন করো তা আমি দেখতে চাই। এখন তোমরা সবাই নিজের বাড়িতে চলে যাও। যার গাছ সবচেয়ে সুন্দর হবে, ধরে নেওয়া হবে সে সবচেয়ে বেশি সুন্দর করে রাজ্য পরিচালনা করতে পারবে। কারণ তোমরা সকলেই রাজ্য পরিচালনার অন্যান্য গুণে প্রায় সমপর্যায়ের। তাই সেদিনই ঘোষণা করা হবে কে হবে এই রাজ্যের ভবিষ্যৎ সম্রাট। আর হ্যাঁ, সম্রাটের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। রাজ্যের সকলের দৃষ্টি এখন এই 100 যুবকের প্রতি। সবাই এই 100 যুবককে এবং তাদের পরিবারকে খুব সম্মান উৎসাহ দিতে লাগলো। 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে প্রত্যেকের বীজ থেকে চারা বের হলো। সেগুলো ঠিক মতো সার ও পানি পেয়ে তরতর লকলক করে বেড়ে উঠতে লাগলো। কিন্তু লিং নামে একজন প্রতিযোগীর বীজ থেকে কোনো চারা বের হলো না। সে ভাবলো হয়তো পরের সপ্তাহে বের হবে, কিন্তু তাও হলো না। লিং খুব দুশ্চিন্তায় পড়ে তার মাকে সব জানালো। তিনি আরো অপেক্ষা করতে বললেন। এদিকে অন্য প্রতিযোগীরা লিংয়ের বীজ থেকে চারা না গজানোয় তাকে নানা রকম ভাবে লজ্জা দিতে লাগলো, কিন্তু কিছুতেই কিছু হলো না।
অন্যান্য সকল প্রতিযোগী লিংকে স্বাভাবিকভাবেই হিসাব থেকে বাদ দিয়ে দিল, কারণ তার বীজ থেকে চারা গজায়নি। একজন প্রতিযোগী কমে যাওয়ায় অনেকে যেমন খুশি হলো, তেমন কেউ কেউ লিংকে এ বুদ্ধিও দিল যে অন্য কারো থেকে খুব ভালো কোনো বীজ এনে গোপনে টবের মাটিতে রোপণ করতে। কারণ সম্রাট যেহেতু কোনো পাহারা বসাননি, সুতরাং গাছ না থাকলে সে একেবারে প্রতিযোগিতা থেকে বাদ পড়ে যাবে। অথচ অন্য সকল পরীক্ষায় লিং একদম ওপরের তালিকায় রয়েছে। তাদের এই পরামর্শ শুনলে যদিও লিং সম্রাটের তালিকায় থাকতে পারবে, তথাপিও সে রাজ্যের প্রজাদের ভালোর কথা ভেবে এমন সিদ্ধান্ত থেকে দূরে থাকলো। ফলে যারা তার হিতাকাঙ্ক্ষী ছিল তারাও লিংকে একসময় ছেড়ে গেল, একমাত্র তার মা ছাড়া। এদিকে দিন মাস পার হয়ে বছর হয়ে চলল। সকলের গাছ সেবা যত্নে অত্যন্ত সুন্দর ও বড় হতে লাগলো, কিন্তু লিংয়ের বীজ থেকে শেষ পর্যন্ত কোনো চারাই গজালো না। মনের দুঃখে লিং বাইরে যাওয়া বা কারো সঙ্গে কথা বলা, দেখা সাক্ষাৎ একদম ছেড়ে দিল। সে হতাশার সাগরে নিমজ্জিত হলো। অবশেষে বছর শেষ হয়ে সেই নির্দিষ্ট দিন এসে পড়ল। সব প্রতিযোগী তাদের নিজ নিজ গাছ নিয়ে রাজপ্রাসাদের নির্দিষ্ট মাঠে গিয়ে নির্দিষ্ট দিনে উপস্থিত হলো। সে এক মনোরম দৃশ্য। কারো গাছে চমৎকার ফুল ফুটেছে, কারো গাছে মনোহর ফল দুলছে, কারো গাছ আবার নানা রঙের পাতায় সুশোভিত। দেখলেই চোখ জুড়ে যায়। এই ৯৯ জন যুবকের মধ্যে অন্তত ২০ জনের গাছ সবচেয়ে সুন্দর দেখা যাচ্ছে। এদের মধ্যে কোন গাছটি যে সম্রাট পছন্দ করবেন তা শুধু প্রজারা নয়, বরং প্রতিযোগীরাও বুঝতে পারছিল না। এই চমৎকার গাছের মেলায় লিংয়ের টবে কোনো গাছ নেই। খালি টব নিয়ে সে একদম সবার পিছে মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছে। লজ্জায় সে আসতেই চাচ্ছিল না, কিন্তু সম্রাটের নিয়ম ও তার মায়ের জন্য তাকে আসতেই হলো। লোকে লোকারণ্য, মাঠের চারিদিকে লোকজন ঘুরে ফিরে গাছগুলো দেখছে। সম্রাট আসার সময় হয়ে গেছে। মন্ত্রী, উজির, নাজির, পাইক পেয়াদা সব হাজির। সবাই আগ্রহ নিয়ে অপেক্ষা করছে জানতে কোন গাছটি প্রথম হবে আর কে হবে তাদের পরবর্তী সম্রাট। ডং ডং করে দরবারের ঘন্টা বেজে উঠল। সম্রাট এসে উপস্থিত হলেন। চমৎকার গাছগুলো দেখে তিনি খুব মুগ্ধ হলেন। ঘুরে ঘুরে তিনি প্রত্যেকটি গাছ দেখলেন এবং তার গুণাগুণ আর বৈশিষ্ট্য নিয়ে কথা বললেন। তার মুখমণ্ডল আনন্দে ঝলমল করছে। সবচেয়ে ভালো গাছওয়ালাদের তালিকায় তার নিজের 4 ছেলেও রয়েছে। শেষ পর্যন্ত তিনি এসে পৌঁছালেন লিংয়ের কাছে। খালি টব হাতে নিয়ে সে নত মুখে দাঁড়িয়ে আছে, আর লজ্জায় অপমানে তার 2 চোখ দিয়ে অবিরাম পানি ঝরে পড়ছে। সম্রাট তার কাছে গিয়ে হাত দিয়ে সযত্নে তার চোখের পানি মুছে দিলেন। আদর করে পিঠে হাত রেখে তার অবস্থা জানতে চাইলেন। তার এই সহানুভূতিতে লিংয়ের চোখ আরো বেশি অশ্রু সজল হলো। অনেক কষ্টে নিজেকে সংবরণ করে সে জানালো যে তার সাধ্যমতো সব রকম চেষ্টা করার পরও তার বীজ থেকে কোনো চারা গজায়নি। এজন্য সে খুবই দুঃখিত এবং মর্মাহত। সব শুনে সম্রাট তাকে সান্ত্বনা দিলেন। এরপর তিনি ঘোষণার মঞ্চে উপস্থিত হয়ে প্রথমে সকল প্রার্থীকে ধন্যবাদ দিলেন। তাদের পরিশ্রমের ফসল গাছেরও প্রশংসা করলেন। যাদের গাছ সবচেয়ে বেশি সুন্দর হয়েছে তাদেরও বিশেষ প্রশংসা করলেন। এবার পরবর্তী সম্রাটের নাম ঘোষণার পালা। তুমুল করতালি শেষে সম্রাট বললেন, আমার সামনে উপস্থিত 100 প্রার্থীর সকলে অন্যান্য পরীক্ষায় যে সাফল্য লাভ করেছে তাতে তাদের সকলেই এই রাজ্যের সম্রাট হওয়ার যোগ্য। তারপরেও যেহেতু একজনই সম্রাট, তাই এই শেষ পরীক্ষা আমি নিয়েছি। এই পরীক্ষা প্রকৃতপক্ষে গাছ সুন্দর ও বড় করার পরীক্ষা ছিল না, এটা ছিল সততার পরীক্ষা। কারণ কোন রাজ্যের সম্রাট নিজে যদি সততার উপর অটল না থাকেন তবে প্রজারা খুব কষ্টের মধ্যে থাকে। রাজ কর্মচারীর লোভের কারণে বিপদগামী হয়। আমি এই 100 জনকে যে বীজগুলো দিয়েছিলাম সেগুলোর প্রত্যেকটি ছিল সিদ্ধ করা বীজ। এগুলো থেকে কোনো দিনও চারা গজাবে না, অথচ লিং ছাড়া প্রত্যেকের বীজ থেকে চারা গজিয়েছে। এর অর্থ লিং ছাড়া প্রত্যেকে নিজেদের পছন্দ মতো অন্য কোনো বীজ থেকে গাছ তৈরি করেছে। লিংই একমাত্র যুবক যে সততার পরিচয় দিয়েছে। সমস্ত সাম্রাজ্যের লোভকে তুচ্ছ করে
সে যে সততার দৃষ্টান্ত স্থাপন করেছে, তার পুরস্কার হিসেবে আমি এই রাজ্যের সম্রাট হিসেবে লিংকে মনোনীত করলাম। আমার মৃত্যুর পরে লিংই হবে এই রাজ্যের সম্রাট। সুতরাং হে বন্ধুরা, সততাই একমাত্র অবলম্বন। মুসলমানদের সততা ব্যতীত কোনো পথ অবশিষ্ট থাকে না। সততাই সফলতার কেন্দ্রবিন্দুতে নিয়ে যেতে পারে। সুতরাং ভাই ও বোনেরা, আমরা যেন আমাদের জীবনের সকল ক্ষেত্রে সততার দৃষ্টান্ত স্থাপন করতে পারি। এটাই হবে আমাদের জীবনকে গড়ার শক্তিশালী পাথেয়।